Assalamu alaikum wa rahmatullah. Hello, students. Hope you are fine and staying safe and sound with your family members. And today I will talk about find and unfind verb, clause, and sentence from English second paper. And you know that these are some of the basic ideas to solve the problem of transformation, especially simple complex compound sentences. So, to have a better understanding of simple complex compound, you must have a prior knowledge regarding finite and infinite verb, clause, and sentence. So, let's begin our class by understanding what is finite verb. So, a finite verb is a verb which has a subject and a tense. For example, if you say he is going to school or he goes to school, so if anybody asks you, so what is the subject of the verb go, so you will answer he. And if anybody asks you what is the tense of the verb go, so then you will reply that it is present simple tense or present indefinite tense. So when a verb has a subject and a tense, it is called a finite verb. আমরা যদি বাংলাতে বলি, যখন একটি ভার্বের সাবজেক্ট এবং টেন্স থাকে, আবারও কিন্তু বুঝতে হবে ভালো করে, যখন একটি ভার্বের সাবজেক্ট এবং টেন্স থাকে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। যেমন এই যে হি গোজ হোম, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গো থেকে গোজ কেন হলো, হি থার্ড পারসন সাবজেক্টের কারণে গোজ হলো। এরপরে যদি আবার বলা হয় যে গোজ এটা কোন 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 টেন্সে আছে, তুমি আনসার করবা কি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ওকে, আই লাইক টেকিং ফটোগ্রাফস অফ ইনসেক্টস। আই লাইক আমি পছন্দ করি, যদি প্রশ্ন করা হয় লাইক ভার্বের সাবজেক্টকে আই, যদি বলা হয় যে লাইক ভার্ব কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। দেন in the third sentence, coming home last night, I saw a deer run across the road. So I saw, the verb is in simple past or past form, and the tense is simple past tense, and the subject of the verb saw is I. মানে এই যে saw ভার্বের সাবজেক্ট হলো I। তাহলে আমরা যে সংজ্ঞা পেলাম, যে ভার্বের সাবজেক্ট এবং টেন্স আছে তাকে ফাইনাইট ভার্ব বলে। Now move on to non-finite verb. So যে সকল ভার্বের টেন্স থাকে না, কি থাকে না, টেন্স থাকে না, যে সকল ভার্বের টেন্স থাকে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ইহা ভার্বাল হিসেবেও পরিচিত। নন ফাইনাইট ভার্বকে ভার্বালও বলা হয়। ইহা কখনো সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজ করে না। তার মানে আগের যে ডেফিনেশন, সেখানে আমরা পেলাম সাবজেক্ট থাকবে, টেন্স থাকবে, আর এই জায়গাতে হলো যেই ভার্বের কি থাকবে না, টেন্স থাকবে না, হ্যাঁ, এবং ইহা বাক্যের সাবজেক্ট হিসেবে, মানে ইহা কখনো সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজও করবে না, তখন এটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। সো non-finite verb is also known as verbal. হ্যাঁ, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভার্বাল কি, কেউ যদি প্রশ্ন করে ভার্বাল কি, তখন তুমি উত্তর দিবা যে ভার্বগুলোর কি থাকে না, টেন্স থাকে না, যে ভার্বগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেইগুলোকে কি বলা হয়, ভার্বাল বলা হয়, এবং অন্য কথায় নন ফাইনাইট ভার্ব বলা হয়। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে উচ্চারণটা হলো ফাইনাইট, নন ফাইনাইট। কেউ কিন্তু তোমরা ফিনিট ফিনিট করো, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ রং। আচ্ছা, এবার আসো যে এই নন ফাইনাইট ভার্ব এটা হলো তিন প্রকার। কয় প্রকার বলো? তিন প্রকার। নাম্বার 1 জিরান্ড, নাম্বার 2 ইনফিনিটিভ, নাম্বার 3 পার্টিসিপল। তাহলে জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এবার আমরা একে একে করে সবগুলোকে জানবো। সো হোয়াট ইজ জিরান্ড?
দেখো বলছে হলো যে ভার্বের মূল ফর্মের সাথে বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান গঠন করা হয়, আইএনজি যুক্ত করে জিরান গঠন করা হয়। এই জিরান্ড নাউন হিসেবে কাজ করে, তাই এটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে জিরান কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে এবং এটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। আচ্ছা, উদাহরণ কি দেখো, যেমন আমরা খুব কমন উদাহরণ, জিরান যখনই পড়াতে আসে টিচাররা তখন খুব সুইম থেকে সুইমিংকে উদাহরণ হিসেবে নিয়ে আসে। তাহলে সুইম থেকে সুইমিং, ওয়াক থেকে ওয়াকিং, গার্ডেন থেকে গার্ডেনিং, ফিশ থেকে ফিশিং, রান থেকে রানিং। আচ্ছা, এখন আসো যে এগুলোকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দেখি কেমন লাগে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, গার্ডেনিং ইজ মাই হবি, দ্য ওয়েন্ট অন ফিশিং। এই জায়গাতে আছে অবজেক্ট হিসেবে, উপরে তিনটা বাক্যের সাবজেক্ট হিসেবে আছে। শি স্টার্টেড রানিং, এখানে অবজেক্ট হিসেবে আছে। ওকে, আচ্ছা, এবার আমরা ইনফিনিটিভে যাব। ইনফিনিটিভে যাওয়ার আগে আমরা এখানে কিছু জিনিস দেখে নিব, মানে জিরান্ডের ব্যবহার ইন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন। ইট ওয়াজ এ নাইস ডে, অ্যানা অ্যান্ড হার মাদার ওয়ান্টেড টু গো আউট অ্যান্ড এনজয় দ্য লাভলি ওয়েদার, হি অ্যান্ড অ্যানা ওয়ান্টেড টু গো হাইকিং। সো এই যে হাইকিং, এটা হলো জিরান্ড। ইন দ্য উডস, সে বনে হাইকিংয়ে যেতে চাইলো। হাইকিংটা কি? হাইকিংটা হলো দূরে কোথাও হাঁটতে যাওয়া। হ্যাঁ, দূরে কোথাও কি হাঁটতে যাওয়া, সেটাকে হাইকিং বলা হয়। আচ্ছা, বলছে কি দেখো যে অ্যানা ওয়ান্টেড টু গো হাইকিং, এই হাইকিংটা হলো আমাদের একটা জিরান্ড, হাইক থেকে হাইকিং। দে কুড গো সুইমিং অর ফিশিং ইন দ্য লেক, তারা সুইমিংয়েও যেতে পারতো, ফিশিং মাছ ধরতেও যেতে পারতো। বাট ফাইনালি দে ওয়েন্ট অন সেলিং, কিন্তু অবশেষে তারা কোথাও গেল না, তারা গেল কোথায়? নৌকা চালাতে। এই যে সেলিং, এটা একটা জিরান্ড। এবার বলছে কি দেখো, অ্যানা ওয়াজ হ্যাপি অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, এটা হলো একটা জিরান্ড। When they reached the shore, Anna immediately jumped out of the boat and started running around the beach. Around on the beach. আচ্ছা, তো started running, রানিংটা কি? একটা জিরান্ড। এরপর দেখো, আপাতত এখানে আর কোনো জিরান্ড নেই। সো এবং এই যে ছবিটা, এটা নেওয়া হয়েছে তোমাদের ক্লাস 9-10-এর এনসিটিভি প্রণীত গ্রামার বই থেকে, ইংলিশ গ্রামার বই থেকে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ইনফিনিটিভ, এটা কি? ইনফিনিটিভ হলো ভার্বের মূল, এখানে ফ্রম আছে, আসলে ফ্রম হবে না, এটা ফর্ম হবে। এটা একটা মিস্টেক হয়েছে। ভার্বের মূল ফর্মের পূর্বে টু যুক্ত করে ইনফিনিটিভ গঠন করা হয়। আচ্ছা, ইহা নাউন হিসেবে কাজ করে, তাই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে জিরান্ড এবং ইনফিনিটিভ দুটো প্রায় সেম জিনিস, অর্থাৎ জিরান্ড হলো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, নাউন হিসেবে কাজ করতে পারে। একইভাবে ইনফিনিটিভও নাউন হিসেবে কাজ করতে পারে, বাট দুটোর গঠনটা একটু ভিন্ন। জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সুইম থেকে সুইমিং, আর ইনফিনিটিভ হলো ভার্বের আগে টু যুক্ত হবে, টু সুইম। ওকে, ফর এক্সাম্পল, টু সুইম, টু ওয়াক, টু গার্ডেন, টু ফিশ, টু রান। যেমন দেখো, টু সুইম ইজ গুড এক্সারসাইজ, টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু গার্ডেন ইজ মাই হবি, দ্য লাইক টু ফিশ, শি স্টার্টেড টু রান অন দ্য বিচ। আচ্ছা, এগুলো হলো ইনফিনিটিভ। আচ্ছা, এবার আসো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। করিম ওয়ান্টেড টু টেল বাহার, এই যে টু টেল। ওকে, তারপর দেখো, বাট অ্যাট দ্য সেম টাইম হি ডিড নট ওয়ান্ট টু আপসেট হিম, টু আপসেট। He arranged to meet Raju. Okay. Raju in the afternoon and decided to ask. Infinitive. If you want to buy, remember to go. We are going to spend. We stopped to buy. We expected to reach. She have loves to ride. Forgets to wear. Remember to wear. Remembered not to drive. এই যে, তাহলে এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো হলো আমাদের ইনফিনিটিভের উদাহরণ। এবার চলো আমরা পার্টিসিপল দেখি। ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল, পার্টিসিপলের প্রকার। এই পার্টিসিপল আবার তিন প্রকার। পার্টিসিপল হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে,
তাহলে আমরা এবার এক একটা করে পার্টিসিপল দেখি। প্রেজেন্ট পার্টিসিপল দেখো, ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে দেখো জিরান্ড হলো মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন দেখো, ক্রাইং বেবি, লাফিং গার্ল, কমপ্লেনিং গার্ল, ফাইটিং কক্স, ডেভেলপিং কান্ট্রি, রানিং বাস, ওয়ার্কিং এলিফ্যান্ট, ফ্লাইং বার্ড, ফ্লোয়িং ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম? তোমাকে যদি প্রশ্ন করা হয়, এখানে কিন্তু প্রত্যেকটা পার্টিসিপল দিয়ে একটা নাউনের অবস্থা বোঝাচ্ছে, ওকে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, যে কেমন বেবি, ক্রাইং বেবি, ওকে। যদি বলা হয় কেমন গার্ল, লাফিং গার্ল, ওকে। যদি বলা হয় কেমন বাস, চলন্ত বাস। যদি যদি বলা হয় কেমন পাখি, তাহলে উড়ন্ত পাখি, ওকে। আচ্ছা, এরপর আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি দেখো, ভার্বের V3 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে ভার্বের যেটাকে আমরা V3 নামে চিনি, V1, V2, V3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পূর্বে যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তাকে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল বলে। যেমন দেখো, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন গ্লাস, ডেভেলপড কান্ট্রি, হোমমেড ফুড, রটেন ফুড, সলভড ম্যাথ, ওকে। তাহলে আমরা দেখলাম কেমন গ্লাস, ভাঙ্গা গ্লাস, কেমন কান্ট্রি, উন্নত কান্ট্রি, কেমন ফুড, বাড়িতে বানানো খাবার, কেমন খাবার, পচা খাবার, কেমন গণিত, সমাধান করা অঙ্ক বা সমাধান করা গণিত, ওকে। এবার আসো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি দেখো, হ্যাভিং প্লাস V3-কে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন দেখো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, হ্যাভিং ক্লোজ দ্য ডোর, হি ওয়েন্ট টু স্কুল। এগুলো হলো পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এই দুটোর ব্যবহার হলো কী হিসেবে বলো? অ্যাডজেক্টিভ হিসেবে। আচ্ছা, এবার আসো আমরা সামনে দেখি ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজেই কী করতে পারবো? বুঝতে পারবো। এবং তোমার ওভারঅল রাইটিংকে সুন্দর করতে হলে তোমার ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া থাকতে হবে। এখন আসো আমরা প্রথমে দেখি ফ্রেজ, কিছু শব্দ, একগুচ্ছ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে, যার নির্দিষ্ট কী আছে? অর্থ আছে, কিন্তু সাবজেক্ট বা ভার্ব নেই, তাকে ফ্রেজ বলে। অর্থাৎ অর্থ আছে কিন্তু সাবজেক্ট বা ভার্ব নেই, তাকে ফ্রেজ বলা হয়। A man of letters, red letter day, a hollow space, a running boy, ওকে। এগুলো হলো ফ্রেজ। এবার আসো ক্লোজ, কিছু শব্দ বা একগুচ্ছ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং সাবজেক্ট ও ভার্ব আছে, তাকে ক্লোজ বলে। তাহলে আমরা ফ্রেজে অর্থ পেলাম, ক্লোজে অর্থ পেলাম, কিন্তু ফ্রেজে সাবজেক্ট এবং ভার্ব নেই, ক্লোজে সাবজেক্ট এবং ভার্ব আছে, হলো মূল পার্থক্য। যেমন আই সি আ বার্ড, সিঙ্গেল ক্লজ, মানে আই হলো সাবজেক্ট, সি হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব মানে একটা ক্লজ। আবার আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, হ্যাঁ পাখি দেখছি, অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল। ইট একটা ভার্ব, ইজ একটা, ইট একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব ডাবল ক্লজ, ওকে। আচ্ছা, এই ক্লজ হলো তিন প্রকার, কাইন্ডস অফ ক্লজ। ক্লজ কয় প্রকার বলো? তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ, যেটার অন্য নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে কোঅর্ডিনেট ক্লজ, ওকে। তাহলে ক্লজ হলো তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। অন্য কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন আসো আমরা এই প্রিন্সিপাল ক্লজটা একটু দেখি। দেখো, যে বলছে প্রিন্সিপাল ক্লজ, সো তুমি প্রিন্সিপালের রোলের কথা চিন্তা করবো। হোয়াট ডাজ আ প্রিন্সিপাল ডু? প্রিন্সিপাল কী করে? প্রিন্সিপাল ইজ দ্য হেড অফ আ ইনস্টিটিউশন, হেড অফ আ কলেজ, ওকে। একটা কলেজের প্রধান হলো প্রিন্সিপাল, অ্যান্ড হি ডাজ নট হ্যাভ টু ডিপেন্ড অন এনিবডি, হ্যাঁ, তার কিন্তু কারো উপর নির্ভর করতে হয় না। অ্যান্ড হি ক্যান অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, এবং তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। ঠিক একইভাবে যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, সে ক্লজ কি দেখো, যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য কারো উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আমরা যদি ইংলিশে বলি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্রেসেস এ কমপ্লিট থট, একটা পরিপূর্ণ থট প্রকাশ করবে, অ্যান্ড ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ অ্যাজ এ সেন্টেন্স, এবং একটা বাক্য হিসেবে নিজে কী করতে পারবে? অবস্থান করতে পারবে, দাঁড়াতে পারবে। ইফ ইউ রিকগনাইজ আ সেন্টেন্স, ইউ শুড বি এবল টু রিকগনাইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং তুমি যদি সেন্টেন্স চিনতে পারো, তার মানে তুমি কি ক্লজও চিনতে
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চিনতে পারবা। যেমন দেখো মেনি পিপল আর অ্যাফ্রেড অফ টর্নেডোস, এখানে মেনি পিপল সাবজেক্ট আর হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব একটা আছে, তাহলে এটা একটা বাক্য হয়েছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে এখানে। আর টর্নেডো সাবজেক্ট, ক্যান বি ভার্ব, টেরিফাইং, টর্নেডো ভয়াবহ হতে পারে। আর টর্নেডো ইজ এ ভায়োলেন্টলি রিভলভিং স্টর্ম, এবং একটা টর্নেডো হলো অত্যন্ত শক্তিশালী ঝড়, শক্তিশালীভাবে ঘূর্ণায়মান ঝড়। এরপরে বলছে কি দেখো, এরপর বলছে যে তাহলে আমরা দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে এবং সেটা একটা কি হবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করতে হবে না, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি দেখো, বলছে যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। এই ক্লজ চেনার সহজ উপায় হলে এর পূর্বে অবশ্যই একটা ক্লজ মার্কার থাকে। আচ্ছা, যেমন দেখো দিস ইজ দ্য ম্যান হু আই স ইয়েস্টারডে। এখন দেখো এখানে এই হুটা হলো একটা, এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, আবার কানেক্টর বলা যায়, লিঙ্কার বলা যায়, অনেক কিছুই বলা যায়। আবার আমি এটার নাম দিয়েছি ক্লজ মার্কার, মানে ক্লজকে চিহ্নিতকারী জিনিস। তাহলে দেখো যে দিস ইজ দ্য ম্যান, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। তুমি যদি এই পর্যন্ত বাক্যটাকে থেমে দাও দিস ইজ দ্য ম্যান, তাহলেও কিন্তু একটা অর্থ থাকে। কিন্তু হু আই স ইয়েস্টারডে এতটুকু যদি তুমি লেখো তাহলে কিন্তু অর্থ থাকে না। তার মানে এই অংশটা নির্ভর করে কোন অংশের উপর, এই প্রথম অংশের উপর। আই কুড নট টক টু হিম, আমি তার সাথে কথা বলতে পারলাম না। হ্যাঁ, কারণ কি দেখো সিন্স হি ওয়াজ অ্যাসলিপ, তার মানে এখানে সিন্সের পরে যে অংশ সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হি ওয়াজ অ্যাসলিপ এই অংশটা অর্থ প্রকাশের জন্য নির্ভর করতেছে কার উপরে, আই কুড নট টক টু হিমের উপরে। ওকে, এবার বলছে কি দেখো, এরপরে আরও এখানে উদাহরণ আছে দেখো, দ্য ক্রাউডস চিয়ার টু গ্রিট মাশরাফি, দ্য ক্রাউড সাবজেক্ট, চিয়ার ভার্ব, ওয়েন হলো ক্লোজ মার্কার, হি সাবজেক্ট, এন্টার্ড ভার্ব। ওকে, আচ্ছা দ্য স্টেডিয়াম। এরপরে দেখো বলছে কি, অ্যাজ হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আগে চলে আসছে। হি ওয়েভড ব্যাক টু দ্য অডিয়েন্স, যে সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে চলে আসে তাহলে সেক্ষেত্রে কি একটা কমা দিতে হবে। ওকে, এখন কি কি ক্লজ মার্কার ব্যবহার করে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে পারি, সেটা কি কি দেখো, আমাদের বেশিরভাগ ডব্লিউএস ওয়ার্ড আছে, হু, হোয়াট, ওয়েন, হাউ, হুইচ, হুম, ওয়াই, ওয়ার, হোয়েভার, ওয়েনেভার, হুইচএভার, ওয়েদার, ডব্লিউএস শেষ। এবার আসো সিন্স, ইফ, টিল, আনটিল, আনলেস, বিকজ, সো, সো দ্যাট, দো, অলদো, ইভেন দো, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, এগুলো হলো আমাদের ক্লজ মার্কারের তালিকা। এরপরে আসো কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ জিনিসটা কি দেখো, দুটি প্রিন্সিপাল ক্লজ যদি নির্দিষ্ট কয়েকটি লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেটিং ক্লজ বলে। যেমন দেখো হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল, একটা বাক্য। অ্যান্ড হি স্টার্টেড প্লেয়িং, মানে এখানে একটা হি উজ্জ্ব আছে, এবং সে খেলা শুরু করলো, এটা যুক্ত হয়েছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে। তার মানে দুটোই কিন্তু প্রিন্সিপাল, যদি আলাদা করো দুটোই দুটোর অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ, তার মানে এটা হলো কোঅর্ডিনেটিং। আচ্ছা, এরপর দেখো হি ট্রাইড হিজ বেস্ট, সে অত্যন্ত ভালোভাবে চেষ্টা করেছিল, বাট হি ডিড নট গেট দ্য জব, কিন্তু তারপরে সে চাকরিটা পায়নি। তাহলে এখানে যুক্ত হয়েছে কি দ্বারা, বাট দ্বারা। এখন এইখানে যে নির্দিষ্ট কয়েকটি লিঙ্কিং ওয়ার্ডের কথা আমি বলেছি সেটা মনে রাখার একটা সহজ উপায় আমি আবিষ্কার করেছি, সেটা হলো ফ্যান বয়েস। ফ্যান বয়েস মানে কি দেখো, এফ এ হলো ফর, এতে অ্যান্ড, এন এ নট, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে অ্যান্ড সো। আচ্ছা, এরপরে আর দুইটা আছে হাউএভার, দেয়ারফর, এই দুইটা অতিরিক্ত আছে। এবার আসো, যদি আমরা ক্লাসকে বুঝতে পারি তাহলে আমরা তিন ধরনের বাক্য বুঝতে পারবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কী করতে পারবো, বুঝতে পারবো। এবার আসো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। আচ্ছা, এখানে একটা বড় ধরনের মিস্টেক হয়েছে। আচ্ছা, কি মিস্টেক হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু মিনিং, আসলে এটা অ্যাকর্ডিং টু মিনিং হবে না, অ্যাকর্ডিং টু অল্প সময় বাকি।
এটা হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। মানে গঠনগত দিক থেকে। কি গত দিক থেকে বলো? গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। সেটা কি কি দেখো। তো আমি কিন্তু আবারও মানে করতেছি, তোমাদের কাছে ক্লিয়ার করতেছি, এটা অ্যাকর্ডিং টু মিনিং হবে না, টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গিয়েছে। এটা হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, সেটা হলো এক নাম্বার হলো সিম্পল সেন্টেন্স, 2 নম্বরে হলো কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বরে হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এবার আমরা দেখে ফেলি। ওকে, সিম্পলটা দেখি প্রথম। যে সিম্পল সেন্টেন্স কি দেখো, আ সিম্পল সেন্টেন্স হ্যাজ অন ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। তো সিম্পল সেন্টেন্স মানে কি, সেখানে একটা মাত্র ক্লাস থাকবে। কয়টা মাত্র ক্লাস থাকবে বলো? একটা মাত্র ক্লাস থাকবে, অ্যান্ড নো সাবঅর্ডিনেট ক্লাস, এবং কোনো সাবঅর্ডিনেট ক্লাস থাকবে না। যেমন দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। তুমি দেখো এখানে একটা মাত্র সাবজেক্ট, দ্য পেন সাবজেক্ট ইজ ভার্ব, একটা মাত্র ক্লাস, দ্য পেন সাবজেক্ট ইজ ভার্ব, একটা ক্লাস। আরিফ এভরিডে গোজ টু লাইব্রেরি, মানে এই যে দেখো আরিফ সাবজেক্ট গোজ ভার্ব। তারপরে দেখো পারহ্যাপস দ্য ডিক্লাইন অফ দিস কান্ট্রি হ্যাজ অলরেডি স্টার্টেড, দ্য ডিক্লাইন সাবজেক্ট, হ্যাজ স্টার্টেড হলো ভার্ব। তারপর দেখো দ্য ম্যানেজমেন্ট অফ ইউর কোম্পানি সাবজেক্ট হ্যাজ এক্সিকিউটেড, এটা হলো ভার্ব। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব যদি কোনো বাক্যে থাকে সেটা হলো একটা ক্লজ, আর একটা ক্লজ দিয়ে যদি বাক্য শেষ হয় সেটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। এবার আসে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি দেখো, আমরা এখানে সেখানে দুটো ক্লজ থাকবে, একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজ শেষে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে থাকে, তাহলে এই মাঝখানে একটা কমা বসবে। ওকে, আচ্ছা, এখানে একটা মানে লাইন আছে দেখো, ওয়েন দ্য কেক ইজ ব্রাউন, মানে কেকের রঙটা যখন কি হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, টেক ইট আউট দ্য ওভেন। আচ্ছা, এটা ওভেন থেকে কি করো, বের করে নাও। তাহলে আমাদের এটা হলো প্রিন্সিপাল ক্লজ, টেক ইট আউট দ্য ওভেন। আর এখানে ওয়েন দ্য কেক ইজ ব্রাউন, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এখানে কিছু কথা বলছে দেখো, সামটাইমস আ কমা সেপারেটস দ্য ক্লজ। আচ্ছা, একটা কমা এসে দুইটা ক্লজকে কী করে, সামটাইমস আ কমা সেপারেটস দ্য ক্লজেস। হ্যাঁ, মাঝে মাঝে একটা কমা এসে এই ক্লজ দুইটাকে আলাদা করে। এবার দেখো বলছে কি, দিস ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। এবং সাবঅর্ডিনেট ক্লজে যেটা হবে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, সাবঅর্ডিনেট মানে কমপ্লেক্স সেন্টেন্সে যেটা হবে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আলাদাভাবেই অর্থ প্রকাশ করতে পারবে। যেটা আমি বারবার বলতেছি, যে তুমি যদি এই অংশটুকুই কি শুধু লেখো, if you write only this part, only this independent clause, it may stand as a sentence itself. এটা নিজেই একটা বাক্য হিসেবে কি করতে পারে, দাঁড়াতে পারে। এরপর বলছে কি দেখো, a complex sentence has an independent clause and at least one dependent clause. হ্যাঁ, এখানে একটা ডেফিনিশন দিয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সের কি থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, তবে কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে। Now we will see some examples. দেখো এখানে বলছে, because my coffee was too cold I heated it in the microwave. আচ্ছা, তার মানে আমাদের এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর পরেরটা হলো প্রিন্সিপাল ক্লজ। although he was wealthy he was still unhappy, এটা প্রিন্সিপাল, এই অংশ সাবঅর্ডিনেট। she returned the computer after she noticed it was damaged. আচ্ছা, এটা হলো প্রিন্সিপাল, আর আফটারের পর থেকে যে অংশ আসে সেটা সাবঅর্ডিনেট। whenever prices goes up, যখন প্রাইস বেড়ে যায়, কাস্টমার্স বাই লেস প্রোডাক্টস। হ্যাঁ, তখন কাস্টমাররা কম কম জিনিস কেনে। পরের অংশটা হলো আমাদের কি, সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ, আর শুরুরটা সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ আই হ্যাড টু ক্যাচ দ্য ট্রেন অ্যান্ড অ্যাজ উই ওয়ার শর্ট অন টাইম। হ্যাঁ, আচ্ছা, এখানে হলো এই দুইটা হলো সাবঅর্ডিনেট। আর আই ফরগট টু প্যাক মাই টুথব্রাশ ফর আওয়ার ভ্যাকেশন, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ। অ্যাজ শি ওয়াজ ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস, সে ছিল অত্যন্ত মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী। শি বিকেম আ ম্যানেজার ইন নো টাইম। আচ্ছা, সে অল্প সময়ের মধ্যেই কি ম্যানেজার হয়ে গেল। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর অ্যাজ শি ওয়াজ ব্রাইট অ্যান্ড অ্যাম্বিশিয়াস, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলছি কি দেখো, wherever you go you can always find beauty, তুমি যেথায় যাও তুমি বিউটি খুঁজে পাবা। তো you can always find beauty আমাদের প্রিন্সিপাল, আর whenever you go এটা হলো সাবঅর্ডিনেট। এভারগ্রিন ট্রিজ আর এ সিম্বল অফ ফার্টিলিটি, এভারগ্রিন ট্রিজ হলো ফার্টিলিটির প্রতীক, বিকজ দে ডু নট ডাই ইন উইন্টার, কারণ এগুলো উইন্টারে কি হয় না, মারা যায় না। এগুলো হলো আমাদের উদাহরণ। এবার আসো আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি। কম্পাউন্ড সেন্টেন্সটা খুব সহজ, এখানে দুটোই থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি থাকবে বলো, দুটোই থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা আমরা এটাকে সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি। আই ড্রিঙ্ক গ্রিন টি। আচ্ছা,
বাট দে ড্রিঙ্ক কফি, দুটো বাক্যই আলাদাভাবে, এই দেখো দিস ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। আচ্ছা, তো এইখানে আমরা এই অংশটাও আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে, এই অংশটাও আলাদাভাবে প্রকাশ করতে পারবে। জয়নিং মেথডটা কী হবে, বাট দিয়ে, অ্যান্ড দিয়ে, অর দিয়ে, নট দিয়ে, এগুলো দিয়ে। এবং সংজ্ঞাটা কি দেখো, আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কম্পাউন্ড সেন্টেন্সের কি থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্স ক্লজ কমপক্ষে থাকবে। সো এই হলো আমাদের মোটামুটি আলোচনা। এখন তোমরা যদি এই আলোচনাটুকু ধরতে পারো তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অত্যন্ত সহজে কী করতে পারবো, সলভ করতে পারবো। অ্যান্ড ইন দ্য নেক্সট সেশন, ইন দ্য নেক্সট ক্লাস, উইল সলভ সাম অফ দ্য প্রবলেমস রিগার্ডিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস ট্রান্সফরমেশন। থ্যাংক ইউ। এখানে আর কিছু উদাহরণ আমি দিয়েছি, দেখো আই লাইক জগিং বাট আই লাইক সুইমিং বেটার। Razak graduated last year and now he works in a private bank. I wanted to go to the concert but I did not get the ticket. Giraffe has a long neck and long legs but it is a very graceful animal. Fruits and vegetables should be a part of everyone's diet for they supply necessary vitamins. এখানে for দিয়ে যুক্ত হয়েছে। It was good day for outing. I went cycling in the countryside. এখানে it was good day for outing, এখানে কোনো জয়নিং মেথড নাই, জাস্ট আমাদের একটা সেমিকোলন দিয়ে জয়েন করা হয়েছে। সো এগুলো সব হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল এগেইন, আল্লাহ।